সুকুমারের কথা বলতে হয় আজগুবি নয় সত্যিকারের কথা। সত্যি তো বটেই, গার্ডেন রিচের আজহার মোল্লা বাগানে 5 ফুটের উপর 5 তলা বাড়ি সবাই দেখছেন, কিন্তু মেয়র দেখেও দেখছেন না, কারণ তিনিই বলছেন কিছুই জানি না আমি। যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সেই দেবে তদন্ত রিপোর্ট। প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। বেআইনি নির্মাণই কলকাতায় একমাত্র শিল্প, পদত্যাগ করুক মেয়র। আক্রমণে তাপস রায়। আর এরই মধ্যে প্রশ্ন উঠল সিএ এনআরসি আতঙ্কে সুভাষগ্রামে আত্মঘাতী নেতাজি নগরের যুবক। বাবা মায়ের নথি না থাকায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দাবি পরিবারে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই রাখবো আপনাদের সামনে বিষয়। গার্ডেন রিচে একের পর এক বেআইনি নির্মাণ। কিছুই জানতো না পুরসভা। পুরসভার সমস্ত নজর এড়িয়ে এই বেআইনি বহুতল হলো। বেআইনি নির্মাণই কলকাতায় একমাত্র শিল্প বলছেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপিতে জয়েন করে তাপস রায়। তিনি মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা দাবি করেছেন। গার্ডেন রিচে মৃত্যু মিছিল, মেয়র থেকে কাউন্সিলকে দায়ী করে আক্রমণ করেছেন তাপস রায়। মেয়র ফিরহাদের ইস্তফা চেয়েছেন তিনি। যা হয়েছে কাউন্সিলর থেকে মেয়র প্রত্যেকেই দায়ী। কি বলেছেন দেখুন। গার্ডেন রিচের ঘটনার জন্য দায় কার? গার্ডেন রিচের ঘটনার জন্য দায়ী পুরসভা, কাউন্সিলর থেকে মেয়র প্রত্যেকে দায়ী। তার কারণ হচ্ছে যে এইভাবেই সারা কলকাতা শহরটাকে, এটাই তো একমাত্র শিল্প, আনঅথরাইজ কনস্ট্রাকশন। এবং ওইখানে এরকম কত হয়েছে। ওখানকার লোকাল যে কাউন্সিলর সে তো প্রতিষ্ঠিত একজন প্রমোটার। ওখানে বিভিন্ন যে সিনেমা হলগুলো, সেই সিনেমা হলগুলো পর্যন্ত তো সমস্ত ডিমোলিশ করে দিয়ে সমস্ত তো মার্কেট হয়েছে এবং বিশাল অঙ্কের টাকায় সে সমস্ত এক একটা দোকান বিক্রি হয়েছে। সুতরাং আরও বহু হয়েছে। এগুলো মানে আমার কলকাতা উত্তরেও আমি বলতে পারি যে এখানেও বারিংয়ে ভেরি ফিউ কিছু কাউন্সিলর আছেন, কিছু ওয়ার্ড আছে, তারা বাদ দিলে বেশ কিছু জায়গায়, বেশি জায়গাতেই এই ধরনের মানে এটাই একমাত্র শিল্প, আনঅথরাইজ কনস্ট্রাকশন। দল বা সরকারও মেয়রকে পদত্যাগ করতে বলে না, মেয়রও পদত্যাগ করেন না। 100 বার করা উচিত। এই দায় কার? এই দায় নিয়ে পদত্যাগ করবে না? 11 জন মানুষ, 10-11 জন মানুষ মারা গেল, ভাবা যায়? এর পূর্বে যে ঘটনা ঘটেছিল, তদানীন্তন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো কি বলেছিলেন? তিনি বলেননি যে মেয়র, পুরমন্ত্রী, মুখ্যমন্ত্রী পর্যন্ত পদত্যাগ তিনি দাবি করেছিলেন। আজকে আমরা দেখছি না যে এটা একটা কত বড় স্ক্যাম, কত বড় দুর্নীতি, বড় আকারের। সেইখানে নো টলারেন্সের কথা যারা বলে টু করাপশন, তারা কিন্তু সরিয়েও দিচ্ছে না, সে সরছেও না। দুর্নীতি কেন বলছেন? এর সঙ্গে আর্থিক লেনদেন আছে 100 বার। এটা না থাকলে পরে, যদি না থাকে, এইরকম হতে পারে নাকি? আরে জানে না। এইগুলো কথাগুলো যখন বলছে তাতে সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা হাসছে। আমি শুরুতে প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, এত বড় শিল্প হয় নাকি? কে বলেছে বাংলায় শিল্প নেই? বিরোধীরা যে কথা বলছেন সবসময়, আক্রমণ শানায় তৃণমূলকে। এতে বেআইনি নির্মাণ শিল্প সব থেকে বড় শিল্প কলকাতায়। রমরমি একের পর এক বেআইনি বহুতল হচ্ছে। তাপস রায় তো রীতিমতো আক্রমণ শানিয়েছেন। এমনকি তাপস রায় তিনি নিজে বলছেন, তোমরা অবশ্যই যুক্তিতে বলতে পারো যে তাপস রায় তো বিজেপি নেতা, তিনি বলছেন। আমি বলছি তাপস রায় তো নিজে বলছেন যে আমি বলেছিলাম, দলে বহুবার জানিয়েছি, কিন্তু আমার কথায় গুরুত্বই দেওয়া হয়নি। না, তাপস রায় বিজেপি নেতা মেনে নিলাম, কিন্তু তাপস রায় একই সঙ্গে তৃণমূলের বরিষ্ঠ নেতৃত্ব ছিলেন এবং সেই বরিষ্ঠ নেতৃত্ব হিসেবে উনি একটা ঘটনাক্রম দেখান যেখানে উনি এই ধরনের ব্যবস্থাপনা করেছেন। বেআইনি শিল্প উনি বলে দিচ্ছেন, খুব ভালো কথা। তার ভাগিদার উনি কিনা সেই প্রশ্নটাও তোমাদের একই সঙ্গে আঁকতে হবে। যদি আজকে ফিরহাদ হাকিম ভাগিদার হয়ে থাকে, যদি আজকে অন্য কেউ ভাগিদার হয়ে থাকে, তাহলে উনিও তার চূড়ান্ত ভাগিদার কিনা এবং ইডি সিবিআই সেই কারণেই ওনাকে ডেকেছিল কিনা সেটাও জানতে হবে। আমি একটু না বলবে, আমি তোমাকে বাড়তি সময় দেবো। একটু বিরত করছি এই কারণেই, তুমি পুরোটা শোনো। আমাদের প্রশ্ন ছিল, আমাদের প্রতিনিধি একেবারে স্পষ্ট প্রশ্ন করেছিলেন। তাপস
তাপস রায়কে যে আপনি যখন তৃণমূলে ছিলেন, এতদিন থেকে আপনি বরিষ্ঠ একজন রাজনীতিবিদ, তৃণমূলের বিধায়ক, আপনি কেন এই প্রসঙ্গ তোলেননি? আপনি কেন এই একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে এগুলো দলের কাছে সামনে আনেননি? উনি বলছেন আমার কথার কোনো গুরুত্বই দেওয়া হয়নি, দল সব জানতো। এতদিন ধরে গুরুত্বহীন হয়ে পড়ে অবশেষে অক্সিজেনের অভাব লোকসভা ভোটের আগে। আমি আপনাকে একটা তথ্য দিয়ে কথা বলি, দেখুন এই যৌতুক গৃহগুলো যেগুলো তৈরি ছিল না, বাগরি মার্কেট থেকে শুরু করে কলেজ স্ট্রিট, আপনারা কলকাতা নয় কিন্তু কলকাতা সেই জায়গাটা দেখালেন না। এই যে আঙুল দিয়ে দিয়ে দেখানো হচ্ছে কলকাতা নয়ের বাড়িগুলো দেখিয়েছেন, যেটা কলকাতা আসলে কলেজ স্ট্রিট দেখিয়েছেন, সেখানে বরানগরের বাড়িগুলো দেখান না। যে বরানগরে বাড়ি হচ্ছে বাগুইহাটির বাড়িগুলো দেখিয়েছেন কি? যে বাগুইহাটিতে আমি থাকি, যে বাগুইহাটিতে কি ধরনের ওই শুভজিৎ দাশগুপ্তরা কিভাবে তৈরি করে দিয়ে গিয়েছেন। আমি আপনাকে একটা কেসের কথা বলবো, এই যে বলছে কাউন্সিলরের দায়িত্ব, এই যে বলছে মেয়রের দায়িত্ব, 2023 সালের আগস্ট মাসে জাস্টিস, আমি একটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি বরানগর, আমি বলছি আরো যে যে জায়গাগুলোর উদাহরণ দিলে তুমি দিলে, না না তুমি দিলে, সে যে সমস্ত জায়গাগুলো কি বাংলার বাইরে? এটাই তো বলছি, শাসন করো, তৃণমূল শাসন করে 14 বছর ধরে তো তৃণমূলের অধীনে কলকাতা পৌরসভা, তো সেই জায়গাগুলো নজরে তোমাদের এলো না? অবশ্যই নজরে আছে, আমি তো সেই জন্যই তোমাকে তথ্য দিয়ে সাপ্লিমেন্ট করছিলাম। যেগুলো বামপন্থী আমলে শুরু হয়ে গিয়েছিল সেগুলোর রিমডেলিংও আমাদের সরকার করেছে। তাই জন্যই তো উদাহরণ দিলাম বাগরি মার্কেট, তার জন্যই তো উদাহরণ দিলাম কলেজ স্ট্রিট মার্কেট, তার জন্যই তো লেক মার্কেট, এই সবগুলো কে করে দিয়েছে ব্যবস্থাপনা। তার সঙ্গে সঙ্গে জাস্টিস অভিজিৎ ব্যানার্জি এবং অপূর্ব সিনহা, আমি জানি কিন্তু আমরা করেছি সেটা বললাম। আমি শেষ করে দিই, জাস্টিস অভিজিৎ ব্যানার্জি, জাস্টিস অপূর্ব সিনহা, এরা 2023 সালের আগস্ট মাসে একটা রিপোর্ট করেন নির্মল কুমার ঘোষ বনাম কেএমসি মামলায়। সেখানে কেএমসি একটা বিল্ডিং এ স্টপ ওয়ার্ক বলে নোটিফিকেশন দিয়েছিল। সেই নির্মল কুমার ঘোষ কেএমসি অ্যাক্টের অধীনে 408 নম্বর ধারা অনুযায়ী বলল যে চলো তুমি আমাকে একটা হিয়ারিং এর সুযোগ দাওনি, আমি এটাকে খণ্ডন করছি। তখন জাস্টিস বললেন না, খণ্ডন করা যাবে না, বরঞ্চ বললেন কমিশনারদের দায়িত্ব, কাউন্সিলর নয়, কমিশনারের দায়িত্ব, অফিসারদের দায়িত্ব যে এই জায়গাগুলোকে নজরে আনার। তার পরবর্তীকালে এক্স্যাক্টলি কমিশনার কারা? কে? সরকারি আধিকারিক। আমি কাউন্সিলরের কথা বলছি না, আমি বলছি তো সেই জন্য মেনে নিলাম, যা যা করেছো মেনে নিলাম, তাহলে এত ফাঁক থাকলো কি করে? তাহলে কি করে বেআইনি নির্মাণগুলো ছাড়পত্র পেল? তাহলে কি কাউন্সিলরদের, মেয়রদের সমস্ত নজর এড়িয়ে সমস্ত কিছু হচ্ছে? বেআইনি ভাবে ছাড়পত্র দেওয়া হচ্ছে প্রদীপ্ত? এই প্রশ্ন তো উঠবে, এটা তো দিতেই হবে। বেআইনি হতো না, তাহলে তো বেআইনি হতো না। আমি শেষ করছি, ভাই 10 সেকেন্ডও নেবো না। 550-এর বেশি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে 23-24। আর যদি তাই হয় 2000 ওই সেই বালি পৌরসভার মনে আছে যেখানে ওই টয়লেটের মধ্যে ইঞ্জিনিয়ারের বাড়িতে অনেক টাকা পাওয়া গিয়েছিল, তাহলে কি সেটাও সরকারের দায় ছিল? আমি অবশ্যই অব্র বলবে, কিন্তু আমি ওর একটা কথা কোট করব, বেআইনি ভাবে ছাড়পত্র দেয়া হলে সেটা বেআইনি হতো না। সত্যি তো সেটাই তো আইনি হয়েছে, তাই তো একের পর এক বহুতল নির্মাণ হয়েছে। আমার মানে হচ্ছে সেটাই বেআইনি। ঠিক আছে, বালি কয়লা এগুলো ছিল, কিন্তু জলা জমি দেখলে যে তৃণমূলের জিভ দিয়ে জল পড়বে এটা আমরা নতুন বুঝতে পারলাম। আমি ক্যারি করছি ভারতবর্ষের সংবিধান, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে পরিষ্কার লেখা রয়েছে 48A-তে যে এনভায়রনমেন্টকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু স্টেটের। এখানে স্টেটের দায়িত্ব, আমাদের স্টেট গভর্নমেন্টের দায়িত্ব ছিল, পালন করেন। করবে কেন এই প্রশ্নে যদি আসি, করবে না কারণ ওখানকার যিনি লোকাল এমএলএ, আমাদের এই কলকাতার মেয়র, তিনি ওই জায়গাকে টার্ম করেন মিনি পাকিস্তান হিসাবে। আমরা বলছি না বিরোধী দল হিসাবে, উনি সংবাদপত্রকে সঙ্গে নিয়ে গিয়ে বলেছেন দেখুন মিনি পাকিস্তান তৈরি হচ্ছে, তাই ভারতবর্ষের সংবিধান চলবে না। আমি ক্যারি করছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, আর কলকাতার বুকে কিন্তু কেএমসি অ্যাক্ট অনুযায়ী চলে। কলকাতার কেএমসি অ্যাক্ট বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কোন ধারা, কোন সাব ক্লজে রয়েছে যে জলা জমি এভাবে বুঝিয়ে বাড়ি তৈরি করা যায়? যদি প্রদীপ্তদা বলে দেয় আমি বাধিত হব। আরেকটা জিনিস বলছি, যদি এতক্ষণ তো বললে একটু শোনো, সবে তো শুরু করেছি। এই মিনি পাকিস্তানের প্রণেতা স্যান্ডোবাবিদাকে যারা বলে অনেকে, আমি বলছি না, ওনাকে আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই। তুমি কোর্টের কথা বলছিলে, ডিসেম্বর 2023 মহামান্য ক্যালকাটা হাইকোর্টে একটা অর্ডার এসছে যেখানে পরিষ্কার স্টেট গভর্নমেন্ট বলতে বাধ্য হয়েছে যে 2021 অব্দি 4222টা জলজমি বুঝিয়েছে এই কেএমসির আন্ডারে এই দুর্নীতিগ্রস্তরা। তারপরে কেএমসিকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু নির্লজ্জ কেএমসি কি করেছে শুনবেন দিদি? নির্লজ্জ কেএমসি এই ডিসেম্বর মাসেই একটা নতুন আইন আনে। কি আইন? 5000 স্কোয়ার ফিট অব্দি যদি আপনি কোনো কনস্ট্রাকশন করেন তাহলে আগে থেকে আপনার প্ল্যান স্যাংশন করার প্রয়োজন নেই। এলবিএসকে দিয়ে প্ল্যান করিয়ে আপনি ভিত বানিয়ে বাড়ি তৈরি করা শুরু করে দেবেন,
তারপর 6 মাসের মধ্যে ওই যে অফিসারদের কথা প্রদীপ্তদা বলছিলেন তারা যাবে, তারা গিয়ে সব সেটিং করে চলে আসবে। আচ্ছা, তুমি যেদিকে তথ্য আনছো, কিন্তু আমি ইন্দ্রজিতের কাছে বলবো, ইন্দ্রজিৎ, একটা পুকুর ভ্যানিশ, জলাশয় একের পর এক জলাশয় ভ্যানিশ, মানে এটা কোন জাদু, কোন ম্যাজিকে সম্ভব ইন্দ্রজিৎ বলতে পারো? একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে, বহুতলগুলো গজিয়ে উঠলো চোখের সামনে, পুকুর ভরাট করে স্থানীয় বাসিন্দারা বলছেন, অথচ প্রশাসনিক আধিকারিকরা তারা কেউ কিছু দেখতে পারলেন না। বড় বড় জাদুকরও তো হার মেনে যাবে ইন্দ্রজিৎ। না, প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যের কোনো গন্ডগোল হলে কেউ কিছুই দেখতে পায় না। এত বড় চোখের সামনে নিয়োগ দুর্নীতি হয়ে যায়, সেখানেও রাজ্যের প্রশাসন দেখতে পায় না, বা বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটে যায় কেউই দেখতে পায় না। যে আপনি যেমন আজকেই যে আমাদের পার্টির নেতৃত্বে বেহালায় 131 নম্বর ওয়ার্ড, যেখানে প্রাক্তন মেয়র আর একজন প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, তার নিজের ওয়ার্ড, এখন রত্না চ্যাটার্জি ওখানকার MLA, বেহালা পূর্বে তোর বাড়ি, ওই 131 নম্বর ওয়ার্ডের 75 নম্বর বনমালী নস্কর রোডে এরকম জলা জমি ভরিয়ে তৃণমূলীরা হচ্ছে প্রমোটিং করছিল। আমাদের পার্টির নেতৃত্বে সরাসরি ঝান্ডা নিয়ে গিয়ে প্রতিরোধ করে জলা জমি আটকানো যাচ্ছে। দ্বিতীয় কথা আমি বলবো যে এই যে MLA, কাউন্সিলর থেকে থানা, পৌরসভা সবাই স্কোয়ার ফিটে হিসেবে টাকা নেয়, এবং এই যে একটাই তো অন্য জায়গায় কর্মসংস্থান নেই, ভারত পশ্চিমবঙ্গে শিল্প তাড়িয়েছে, এখন সেখানে এই যে কাজ দিতে হবে লোককে, তাই একটাই সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট বাহিনীর দৌলতেই যে শামস ইকবাল যিনি কাউন্সিলর, আমি কত পার্সেন্ট ভোট পেয়েছিল জানেন তো? কলকাতা পৌরসভার এবারে 97% ভোট লুট করেছে, এবং সারা রাজ্য জুড়ে কলকাতা পৌরসভার এই যে ভোট লুট হয় তার আপনি ওখানে দেখতে পাবেন, আমি বেহালা বলুন, টালিগঞ্জ বলুন, আপনি বেলেঘাটা বলুন, বা উত্তর কলকাতা রাজাবাজার, যে কোনো জায়গায় ঘিঞ্জি এলাকায় বা অন্যান্য জায়গায়। ভোটের মুখে আচমকা IPS দেবাশিস ধরের ইস্তফা দিলেন IPS দেবাশিস ধর। 2021-এর ভোটের সময় কোচবিহারের SP ছিলেন তিনি, শীতলকুচি কাণ্ডের পরে সাসপেন্ড হয়ে যান দেবাশিস ধর, কিন্তু ভোটের মুখে হঠাৎ কেন IPS দেবাশিস ধরের ইস্তফা? প্রশ্ন উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, ভোটের মুখেই কেন ইস্তফা IPS দেবাশিস ধরের? দেখো, একদমই ভোটের মুখে আচমকাই আজকে চিফ সেক্রেটারির কাছে চিঠি দিয়ে ইস্তফা দিয়েছেন দেবাশিস ধর। এই IPS অফিসার 2010 ব্যাচের স্টেট পুলিশ সার্ভিস থেকে IPS হয়েছেন। দেবাশিস ধর 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা ঘটেছিল, এবং সেই সময় কোচবিহারের SP পদে ছিলেন দেবাশিস ধর। ইলেকশন কমিশনই তাকে SP কোচবিহার করেছিল। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যখন আবার ইলেকশন কমিশনের পরে রাজ্য সরকারের হাতে যখন ক্ষমতা আসে, তখন দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয়। কিছুদিন আগে দেবাশিস ধরের সাসপেনশন উঠে যায়। সাসপেনশন ওঠার পর তিনি অফিসার অন কম্পালসারি ওয়েটিং OCW এই পদে ছিলেন। আচমকাই তিনি রেজিগনেশন দিয়েছেন চিফ সেক্রেটারির কাছে, এবং তিনি কারণ দেখাচ্ছেন যে একান্ত ব্যক্তিগত কারণ, এবং IPS অফিসারদের কাজের বাইরে তিনি সমাজের সেবা করতে চান, কিছু সোশ্যাল গোলস আছে তার, এরকমই দাবি কারণ দেখিয়ে তিনি আজকে চিফ সেক্রেটারির কাছে তিনি তার রেজিগনেশন দিয়েছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়ে এখনো তিনি স্পষ্ট করেননি। তবে ভোটের আগেই তার এই ইস্তফা, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা শুরু। কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা এখনো স্পষ্ট করেননি, তবে পুলিশের কাজের বাইরেও সমাজসেবার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন IPS দেবাশিস ধর একেবারে লোকসভা নির্বাচনের আগে। মেয়র ফেরাদ হাকিম বলেছেন দায় বাম আমলের, সামাজিক ব্যাধি। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দায় মেয়রের, গার্ডেন রিচ কাণ্ডের দায় সবার আগে মেয়রের নেওয়া উচিত ছিল। দেখুন কি বলেছেন। গার্ডেন রিচের মৃত্যু মিছিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই 21 শতকেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি বহুতল, এবং তার বিপর্যয়ের বলি হচ্ছেন সাধারণ মানুষ, আমাদের সহনাগরিক। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভনদা, এই ঘটনা কিভাবে দেখছেন? প্রথম কথা, এর দায় কার? প্রথমত দায় কার? যে প্রথম দায় নিতে হবে শহরের প্রধান হিসেবে, আমিও তো ছিলাম, দায় নিতাম মেয়রকে, শহরের প্রধান। সেই জায়গায় দাঁড়িয়ে ফিরাদ হাকিম আজকে ওখানে মেয়র হয়েছে, কাকতালীয়ভাবে আমিও থাকতে পারতাম। এই দায় নিতে কিন্তু আমি দ্বিধাগ্রস্ত হতাম না, কারণ এই ঘটনা আমার পাশে এসে দাঁড়িয়ে যে যিনি সকালবেলা এই ধরনের আহত অবস্থায় মাথায় সেলাই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটি কথা নির্দিষ্ট করে বলে দিয়েছেন, যেটা সম্পূর্ণ ঘটনার তদন্তের রেজাল্ট্যান্ট, যেটা বেআইনিভাবে বাড়ি হচ্ছিল। আজকে হয়তো এই ঘটনা ইনসিডেন্টালি যেখানে ঘটেছে
সেই ঘটনাটা বিধানসভা কেন্দ্র হিসেবে ফিরহাদ হাকিমের, রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সেখানটায় দাঁড়িয়ে দায় দায়িত্ব নিয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্পূর্ণ দায় নিয়ে ভবিষ্যতের যাতে এই ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ করবার জায়গাটা একান্ত প্রয়োজন। ব্যাঙের ছাতার মতন বেআইনি বাড়ি, যেটা শুধু 134 নম্বর ওয়ার্ডে নেই, এটা 135-এ আছে, এটা 137-এ আছে, এটা 138 আছে, 139-40-এ আছে, এটা খিদিরপুরের বিভিন্ন জায়গায় আছে। দুজন আধিকারিককে শোকজ করা, তাদের কটূক্তি করা, এটাকে কিভাবে দেখছেন? তারাই কি আসল দায়ী? মানে তারাই শুধু দায়ী ছিল না। এত বড় একটা প্রতিষ্ঠান, কলকাতা পৌরসভা বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির মতন মিউনিসিপ্যালিটি নয়। এখানে দুটো, একটা এসি আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কন্ডেম করতে গেলে না এই ফিজটা নড়ে যাবে, কারণ কয়েক হাজার এমপ্লয়ি, তাদের কনফিডেন্স আমাদের মাথার ওপর গার্জেনের মতন মেয়র আছেন। আমি তো অন্তত মনে করতাম আগে দায় নিতাম, যদি মনে করতাম আমি এসেই বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ারের কাছে দায় চাপাবো, তাহলে এই চিফ ইঞ্জিনিয়ার তো আমার অ্যাপয়েন্টেড, তাহলে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাই কি করে? একটা কাউন্সিলর, সেই কাউন্সিলরের অজ্ঞাতে এটা হতে পারে কোনো এলাকায়? আবার বলছি যে খরগোশের কথা বললাম, যে আমি বললাম আমি যদি বলি যে না কাউকে খুশি করার জন্য না কাউন্সিলর জানতে পারে না, না, কাউন্সিলরের একটা পিন পড়লে কাউন্সিলরের ইনফরমেশনে থাকবে। তাই শামস ইকবাল কি ইনফরমেশান দিল না দিল, ভালো ছেলে কি মন্দ ছেলে, আমার তো তার চারিত্রিক বিষয় নিয়ে পর্যালোচনা করার বিষয় নয়। কিন্তু বাস্তব সত্য, যদি একজন কাউন্সিলর ইফ হি ইজ নট অ্যাওয়ার, পরপর এই আসগর মোল্লা রোড থেকে শুরু করে আপনি ওখানে সত্যিকারের কিছু কিছু ডকুমেন্টারি এভিডেন্স বা ইনসিডেন্টাল এভিডেন্স আছে, এগুলোকে অস্বীকার করবেন কি করে? গার্ডেন রিচে বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না। মন্তব্য প্রধান বিচারপতির, যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তাকেই নাকি সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে, সেটা কিভাবে সম্ভব? প্রশ্ন প্রধান বিচারপতির। আমি এখানেই জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, মাথার উপর একটা ছাদ থাকবে যেটাতে জীবনটা নিশ্চিন্তে কেটে যাবে, বেসিক নিড তো এটাই। সেখানে এরকম বহুতল একেবারে বিপর্যয় ডেকে আনলো, 10টা প্রাণ চলে এলো, আমাদের সহ নাগরিকদের হারাতে হলো। বিচারপতি সিনহা, আপনি নিশ্চয়ই জানেন গতকাল মন্তব্য যে আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। আর আজকে প্রধান বিচারপতি বলছেন যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তাকেই নাকি সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে। কিভাবে সম্ভব? প্রথম দৃশ্য, সিবিআই মাননীয় মেয়রকে নিয়ে যাচ্ছেন, সিবিআই কাঁদতে কাঁদতে বলছেন গলা কাঁপিয়ে যে কলকাতার মানুষদের আমায় বাঁচাতে দিল না। তিনি কেমন বাঁচাচ্ছেন আমরা দেখতে পেলাম। দ্বিতীয় দৃশ্য, নয়ডায় দুটো বিরাট আকাশচুম্বী টাওয়ার উঠল, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ডিনামাইট দিয়ে সে টাওয়ার ভেঙে ফেলা হলো। সেই প্রসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সাধারণ মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে এ বাড়ি হতে দেখেছে, কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। অর্থাৎ একটা অন্যায় দেখেও তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সাধারণ মানুষ চুপ করে থেকেছে, বড় বড় মানুষেরাও চুপ করে থেকেছেন। তৃতীয় কথা, ওই বাড়িটা ভাঙবার যাবতীয় খরচ এবং অন্য যে মানুষগুলিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল তা যাবতীয় দেওয়া হয়েছিল ওই প্রমোটারের পকেটের টাকায়। এখানে যেমন আমরা দেখলাম ক্ষতিপূরণ দিচ্ছে সরকারের তরফ থেকে। আমি বলছি, কেন মেয়র, কাউন্সিলর, প্রমোটার সবাই মিলে সে টাকা দেবেন না? প্রশ্নটা একটা বাড়ি ভেঙে পড়ার পরে 10টা প্রাণ যাওয়া নিয়ে নয়, প্রশ্নটা হলো এ বাড়ি তৈরি হওয়া নিয়ে। আজকে যে প্রাক্তন মেয়র প্রশ্ন তুললেন, একটা প্রশ্ন জুড়বো। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালো শিক্ষা দিতে হবে। কতটা আইন কড়া করে এই ভালো শিক্ষাটা দেওয়া সম্ভব জয়ন্তদা? আমি সেটাই বলছি যে প্রশ্নটা কিন্তু এই বেআইনি বাড়ি তৈরি হওয়া নিয়ে। কি করে বেআইনি বাড়িগুলো তৈরি হলো? আজ না হোক কাল, কালকে ভেঙে পড়তেই পারে। এবার তোমার একটা দৃষ্টান্তমূলক সাজা। প্রথম কথা হচ্ছে, কর্পোরেশন অ্যাক্টে বলা আছে একটা কত ফুট চওড়া রাস্তার উপরে কত ফুট বাড়ি উঁচু বাড়ি তৈরি হতে পারে, এবং বলা আছে বড় বড় বাড়িগুলির সামনে একটা অ্যাম্বুলেন্স ঢুকে ব্যাক করে যেতে পারবে, এতটা জায়গা রাখতে হবে। ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকে ব্যাক করতে পারে, এতটা বড় জায়গা রাখতে হবে। দেখো, একটা মেশিন গান থেকে গুলি চালিয়ে 10টা মানুষ মারলেই তাকে সন্ত্রাসবাদী বলে না। আমার কিন্তু মনে হয়
যারা প্রশ্রয় দিয়েছিলেন এই কাজগুলিতে এবং 10টা মানুষের মারা যাওয়া এবং আরও অজস্র মানুষের আহত হওয়ার প্রশ্ন যেখানে, সেখানে এটাও তো একটা সন্ত্রাসবাদী আক্রমণ। এবং এখানে অতি গুরুতর সাজাই হচ্ছে দৃষ্টান্তমূলক সাজা, যা দেখে অন্য লোকে ভয় পাবে। একটা কথা বলতে চাইবো যে সাধারণ মানুষ সব জানে, সত্যি কথাই সাধারণ মানুষ আজকে হাসছে, কিন্তু দুঃখের হলো কেউ বলতে পারছে না রাজা তোর কাপড় কোথায়। আজকে সবাই জানে যে বরানগর বাগুইয়াটি যে কথাগুলো উঠছে সেখানেও নাকি বাড়ি আছে, তিল জ্বলাতে বাড়ি আছে, সবাই সব জানে, কিন্তু কেউ ভাঙবার সাহস পাচ্ছে না। তখন সাধারণ মানুষই প্রশ্ন করছেন ওই শান্তিপ্রিয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ভেতো বাঙালি যে ভগবান নিদ্রা দিয়েছেন, কেউ শব্দ করো না, অর্থাৎ কোনো প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন তুললে তাকে বিপদের মুখোমুখি হতে হবে। বলেওছেন একজন স্থানীয় বাসিন্দা যে গুলি খেতে হবে। এই যে ভয়ঙ্কর তোমরা দেখাচ্ছো, বেআইনি নির্মাণ ইতিমধ্যে ভাঙা হয়েছে, উনি বললেন প্রশ্রয়ের কথা এবং চুপ করার কথা। বলে দেবে বড় বড় মানুষের চুপ থাকার কথা। তোমার সময় তুমি পাবে, এখন নয়, এখন নয়। প্রদীপ্তকে বলতে দাও। 3জন স্থানীয় বিজেপির কাউন্সিলর আছেন, 2জন বাম বিধায়ক আছেন, বাম কাউন্সিলর আছে, 3জন কাউন্সিলর বিজেপি চিৎকার করতে হবে। তিনজন বিধায়ক, 3জন বিজেপি, 2জন বামে, এই 5জন মিলে কেন চুপ করেছে আমি জানি না। জয়ন্ত বাবু শিবালিকের সময় কোথায় ছিলেন আমার জানা নেই, স্টিফেন হাউসের সময় কোথায় ছিলেন জানি নেই, তখন উনি চুপ ছিলেন। একদম প্লিজ, এখনো কংগ্রেসের প্রতিনিধি সুমন বাবু বলেননি। আমি সুমন বাবুর কাছে আসবো, প্লিজ সুমন রায় চৌধুরীর কাছে আসবো। সুমন বাবু, এই যে প্রশ্রয় জয়ন্তদা বললেন, জয়ন্তদার বক্তব্য থেকে আমি এই ওয়ার্ডটা নেব, প্রশ্রয়। আপনি দেখেছেন প্রাক্তন মেয়র, তিনিও বলছেন যে একদম এই প্রশ্রয়ই হয়েছে কারণ মেয়র তার দায় এড়াতে পারে না। সুকুমার রায়ের আজগুবি কবিতাটা দিয়ে শুরু করেছিলাম, তার মধ্যে একটা লাইন আছে যে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে, তাই কি হয়েছে? পাপিয়া, তুমি একটু আগে একটা কথা বলছিলে না, মানুষ একটা মাথার ছাদ থাকবে, শান্তিতে বাস করবে, যেটা প্রতিটি মানুষের অ্যাসপিরেশন, আমাদের প্রতিটি পরিবারের অ্যাসপিরেশন। ওরাও সেটাই চাইছে, বাংলার শাসক দল চাইছে মাথার উপরে একটা ছাদ থাকবে, আমরা গুনে পয়সা নিয়ে নেব, তারপর সেই ছাদটা যে কোনো সময় সেই মাথার উপরে পড়ে গেলেও আর কিছু যায় আসে না। কারণ ততক্ষণে সুপ্রিমো থেকে এই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংয়ের লোকাল গ্যাং লিডার্সরা অবধি প্রমোটারদের থেকে গুনে গুনে পয়সা নিয়ে নিয়েছে। আমার একটা কথা মনে পড়ে, যখনই নির্বাচন আসে, সেটা পৌরসভা হোক, বিশেষ করে পৌরসভার ক্ষেত্রে অঞ্চলে অঞ্চলে দেখি এই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংয়ের সদস্যরা টায়ার জ্বালাতে শুরু করে, কেন টিকিট পায়নি। আরে কি প্রশ্ন করলে কি বলে, মানুষের সেবা করার আকুতি, মানুষের সেবা করার আকুতি কেন? তার উদাহরণ হচ্ছে শামস ইকবাল। সারা কলকাতার 144টা ওয়ার্ড জুড়ে 2-4টে যেখানে বাম আর কংগ্রেসের পৌর প্রতিনিধিরা রয়েছে, এই চেতলার ববি চারিদিকে শামস ইকবাল ছড়িয়ে রেখেছে, চারিদিকে গার্ডেন রিচ ছড়িয়েছে। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমি উত্তর কলকাতায় থাকি, উত্তর কলকাতার যে ওয়ার্ডে থাকি তার একটা অংশে আমার সংখ্যালঘু মা ভাই বোনেদের বাস। সেই অঞ্চলটায় একবার গিয়ে দেখবে একদম মিনি গার্ডেন রিচ, পর 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 বাড়ি হয়ে যাচ্ছে। প্লিজ এতক্ষণ চলেছে, ইউ নো মি ভেরি ওয়েল। পর পর বাড়ি হয়ে যাচ্ছে, কোনো প্ল্যান স্যাংশনের ব্যাপার নেই। এক একটা ওয়ার্ডে পাপিয়া, আমি দেখিয়ে দেবো কলকাতা শহরে যদি সেই সার্ভে করার তোমাদের সময় থাকে, প্রতিটি ওয়ার্ডে 144টা ওয়ার্ডের মধ্যে অন্তত 140টা ওয়ার্ডে অন্তত 10টা করে বাড়ি পাওয়া যাবে, যেখানে 5তলা বাড়ি 3তলা অবধি আইনি, বাকি 2তলা বেআইনি। পয়সা কারা নিয়েছে? এই ববির চেলারা নিয়ে গেছে। এই বাংলাকে, এই মহানগরীকে, এই সিটি অফ জয় উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মহানগরী। অ্যাকচুয়ালি বিষয়টা জিরো টলারেন্স টু করাপশন নয়, জিরো টলারেন্স টু ট্রান্সপারেন্সি। এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি একদমই, এবং সেই কারণেই তো প্রশ্ন উঠছে যে এক গায়ে কে নেবে, কারণ গার্ডেন রিচে যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে, যাতে 10 জনকে আমরা হারিয়েছি। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।